মানুষের জীবন কি শুধুই দৃশ্যমান জগতের মাঝে সীমাবদ্ধ, নাকি এর বাইরেও এমন কিছু রয়েছে যা আমাদের ধারণারও বাইরে? সাল 1959। উরাল পর্বতমালার বরফে ঢাকা এক নির্জন পাহাড়ি অঞ্চল। 9 জন সোভিয়েত হাইকারদের একটি দল প্রচণ্ড ঠান্ডার মধ্যে সেই উরাল পর্বতমালার দিকে যাত্রা শুরু করেছিল। দলের প্রত্যেকেই ছিলেন দক্ষ মাউন্ট হাইকার। তবুও তাদের সেই যাত্রা পরিণত হয় এক রহস্যময় দুঃস্বপ্নে। কয়েক সপ্তাহ পর যখন তাদের কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না, একদল উদ্ধারকর্মী বের হয় তাদের সন্ধানে। বরফে ঢাকা সেই পাহাড়ে তারা খুঁজে পায় অর্ধ ধ্বংসপ্রাপ্ত একটি তাঁবু, এবং তাঁবু থেকে প্রায় 1500 মিটার দূরে বরফে জমে থাকা কয়েকটি নিথর দেহ, যেগুলোর বেশিরভাগই ছিল খালি পায়ে এবং পরনে ছিল কেবল পাতলা কাপড়ের পোশাক। অর্থাৎ সেদিন এমন কিছু ঘটেছিল যা বাইরের পরিবেশে টিকে থাকার জন্য প্রয়োজনীয় শীতের পোশাক পরার বা তাঁবুর বোতাম খোলার সময়টা পর্যন্ত তাদের ছিল না। ময়নাতদন্তে উঠে এসেছে গুরুতর আঘাতের প্রমাণ, যেগুলো ব্যাখ্যা করাও কঠিন। তখন থেকেই নানান থিওরি ও তত্ত্ব উঠে আসতে শুরু করে। তবে প্রতিটি থিওরি একটি প্রশ্নের উত্তর দেওয়ার চেষ্টা করেছে: এমন কি ঘটেছিল সেখানে যা তাদের তাঁবু থেকে বের হতে বাধ্য করেছিল? সালের 23শে জানুয়ারি ভোরবেলায় 10 জনের একটি হাইকিং দল সোভিয়েত ইউনিয়নের মাঝে অবস্থিত উরাল পর্বতমালার দিকে যাওয়ার জন্য একটি ট্রেনে উঠেছিল। তারা সকলেই ছিলেন উরাল পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থী, যা বর্তমানে উরাল ফেডারাল ইউনিভার্সিটি নামে পরিচিত। দিয়াতলভ পাস ইনসিডেন্টটি নামকরণ করা হয়েছে সেই দলের লিডার 23 বছর বয়সী ইগোর আলেক্সিভিচ দিয়াতলভের নাম অনুসারে। সেই দলে ইগোর দিয়াতলভ সহ 8 জন পুরুষ এবং 2 জন মহিলা ছিলেন। তারা ছিলেন সিমিয়ন আলেক্সিভিচ জেরোতালিয়ভ, লুদমিলা আলেকজান্দ্রভনা দুবিনিনা, গিওর্গি আলেক্সিভিচ ক্রিভানিশিনকা, আলেকজান্ডার সার্গেভিচ কালিভতভ, জিনাইদা আলেক্সিভনা কোলমাগোরভা, রুস্তেম ভ্লাদিমিরোভিচ স্লোবোডিন, নিকোলাই ভ্লাদিমিরোভিচ থিবোব্রিনোল, ইউরি নিকোলাইভিচ ডেরাশিঙ্কা, ইউরি ইফিমোভিচ ইউডিন। অভিযান চলাকালীন সময়ে তারা তাদের ডায়েরিতে তাদের দৈনন্দিন অভিজ্ঞতা, আবহাওয়ার বিবরণ, দলগত পরিস্থিতি এবং ব্যক্তিগত অনুভূতিগুলো বিস্তারিতভাবে লিখে রেখেছিলেন। পরবর্তী কয়েকদিন ধরে দলটি পরিবহনের বিভিন্ন পদ্ধতির মধ্য দিয়ে গন্তব্যে এগোতে থাকে। প্রথমে একটি বাস, তারপর একটি ট্রাক, তারপর একটি ঘোড়া এবং শেষে তারা পায়ে হেঁটে এবং এর পাশাপাশি স্কিইং করে এগিয়ে যায়। এরপর 28শে জানুয়ারি হঠাৎই ইউরি ইউদিন বেশ অসুস্থ বোধ করতে শুরু করেন এবং তিনি ফিরে যাওয়ার সিদ্ধান্ত নেন। আর দলের বাকি 9 জন পরিকল্পনা অনুযায়ী তাদের অভিযান চালাতে থাকেন। এই ছবিগুলো তারা আলাদা হয়ে যাওয়ার ঠিক আগ মুহূর্তে তোলা হয়েছিল, কিন্তু কে জানত যে এটি হবে তার বন্ধুদের সাথে কাটানো শেষ মুহূর্ত। হাইকার দলটি তুষারের প্রত্যন্ত অঞ্চল জুড়ে তাদের অভিযান পুনরায় শুরু করে। তারা তাদের ডায়েরি এবং একাধিক ক্যামেরা ব্যবহার করে গুরুত্বপূর্ণ সব কিছু নোট করে রাখে। ঘটনাস্থল থেকে উদ্ধার করা ছবি এবং জার্নালের এন্ট্রিগুলো থেকে এটা পরিষ্কার ছিল কোনো প্রকার অপ্রত্যাশিত ঘটনা ছাড়াই তাদের অভিযান স্বাভাবিকভাবেই এগিয়েছে। 1 ফেব্রুয়ারি তারা খোলাৎসিয়াকাল পাহাড়ের পাদদেশে এসে পৌঁছায়, যা আদিবাসী মানসি জনগোষ্ঠীর কাছে ডেড মাউন্টেন নামে পরিচিত।
দিনের বেশিরভাগ সময় তারা ঢাল বেয়ে উপরে উঠতেই কাটিয়ে দিয়েছিল, আর সেখান থেকে মাত্র কয়েকশো মিটার দূরে তারা তাদের ক্যাম্প স্থাপন করে। এগুলো তাদের ক্যামেরা থেকে উদ্ধার করা শেষ ছবি। কয়েক সপ্তাহ কেটে যায়। বাবা মা, বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সকলেই দুশ্চিন্তা করতে শুরু করে। ইগর বা অন্য কোনো সদস্যদের কাছ থেকে কেউ কিচ্ছু শুনেনি। অনেক বিতর্কের পর অবশেষে স্বেচ্ছাসেবকদের একটি দল তাদের খুঁজে বের করার জন্য বেরিয়ে পড়ে। 26শে ফেব্রুয়ারি অনুসন্ধান দল অবশেষে ঢালের উপর তাদের তাঁবু খুঁজে পেতে সক্ষম হয়। ঘটনাস্থলে উপস্থিত সকলের কাছে এটাই স্পষ্ট যে কিছু একটা ভয়াবহ ঘটে গিয়েছে। তাঁবুটি তুষারের পাতলা আবরণে ঢাকা এবং নানান রকম জট পাকানো অবস্থায় ছিল। তাঁবুর ভেতরে হাইকারদের জিনিসপত্র এবং সরঞ্জাম সুশৃঙ্খলভাবে রাখা অবস্থায় পাওয়া গিয়েছিল, কিন্তু তাঁবুটি ভেতর থেকে ছুরি দিয়ে কাটা ছিল। পরের দিন আরও খোঁজাখুঁজির পর তারা 9 জোড়া পায়ের ছাপ খুঁজে পায়। সেই ছাপগুলো অনুসন্ধানকারী স্বেচ্ছাসেবকদের ঢাল বেয়ে কাছের বনের দিকে নিয়ে যায়। তাঁবু থেকে প্রায় 1500 মিটার দূর পর্যন্ত পায়ের ছাপগুলো ট্র্যাক করে তারা এগিয়ে গেল এবং বনের ধারে একটি দেবদারু গাছের নিচে তারা একটি ক্যাম্প ফায়ারের অবশিষ্ট খুঁজে পায়। আর সেখানেই তারা ইউরি ডেরাশিঙ্কা এবং গিওর্গি ক্রিভানিশিঙ্কার বরফে ঢাকা হিমায়িত নিথর দেহ খুঁজে পায়। তাদের দুজনের শরীরে কোনো পোশাক ছিল না বললেই চলে। এইরকম ঠান্ডা আবহাওয়ায় না ছিল তাদের জ্যাকেট, না ছিল প্যান্ট, না ছিল টুপি, শুধু পরনে ছিল হালকা শার্ট আর মোজা। ধারণা অনুযায়ী সে সময় তাপমাত্রা ছিল 30 ডিগ্রি সেলসিয়াস। সেই দেবদারু গাছটিতেও ক্ষতির চিহ্ন ছিল। উপরের কয়েকটি ডালপালা ভাঙা ছিল। দেখে মনে হচ্ছিল যেন কেউ উপরে উঠেছিল। ধারণা করা হয় তারা হয়তো ঘন কালো অন্ধকারে তাদের তাঁবুটি খুঁজে বের করার চেষ্টা করছিল, অথবা তারা হয়তো কারো থেকে লুকানোর চেষ্টা করছিল। এরপর সেই গাছ থেকে খানিকটা দূরে আরও 3 জনকে পাওয়া গেল। দেখে মনে হচ্ছিল যেন তারা তাঁবুতে ফিরে যাওয়ার চেষ্টা করছিল। তারা আগের 2 জনের তুলনায় ভালো পোশাক পরা ছিল, কিন্তু খুব বেশি কিছুও ছিল না, কারণ তাদের বুট, টুপি এবং গ্লাভসের মতো প্রয়োজনীয় জিনিসপত্রের অভাব ছিল। বডিগুলো ছিল কোলমা গোরভা, দিয়াতলোভ, স্লোভোদিন। শেষ 4 জনকে খুঁজে পেতে প্রায় 2 মাস লেগে যায়। একটি গিরিখাদে প্রায় 4 মিটার তুষারের নিচে চাপা পড়েছিল তাদের নিথর দেহ। আর এখান থেকেই তদন্ত আরও বিভ্রান্তিকর হতে শুরু করে। শুরু হয় ময়নাতদন্ত। ময়নাতদন্তের রিপোর্টে জানা যায় গ্রুপের 6 জন সদস্যই হাইপারথার্মোমিয়ায় তাদের প্রাণ হারিয়েছিলেন, তবে তাদের মধ্যে 3 জন গুরুতর আঘাতের সম্মুখীন হয়েছিলেন। দুবিনিনা, থিবো ব্রিংনল, জেরোতালিয়ভ। দুবিনিনা এবং জেরোতালিয়ভের একাধিক পাঁজর ভাঙা ছিল, আর থিবো ব্রিংনলের মাথার খুলিতে বড় ধরনের ফাটল দেখা দিয়েছিল, যাকে স্কাল ফ্র্যাকচারও বলা হয়। তদন্তকারী ফরেনসিক বিশেষজ্ঞ তাদের আঘাতের তুলনা বোমার আঘাতের ফলে সৃষ্ট আঘাতের সাথে তুলনা করেছেন, কিন্তু এর বাইরেও আরও কিছু ছিল। কলিভোতভ এবং দুবিনিনা যে পোশাক পরেছিলেন সেগুলো তেজস্ক্রিয় পদার্থ দ্বারা দূষিত ছিল। 28শে মে 1959 হঠাৎই একটি অস্পষ্ট বক্তব্য দিয়ে কেসটি বন্ধ করে দেন প্রধান সোভিয়েত ইনভেস্টিগেটর লেভ ইভানভ। তিনি তার চূড়ান্ত প্রতিবেদনে লিখেছিলেন, এরূপ ঘটনার কারণ ছিল এক অজানা অপ্রতিরোধ্য শক্তি যা সেই হাইকাররা কাটিয়ে উঠতে পারেনি। এরপর থেকেই বিভিন্ন তত্ত্ব উঠে আসতে শুরু করে। 1959 সালে সে রাতে আসলে ঠিক কী ঘটেছিল? তাদেরকে কি কেজিবি হত্যা করেছিল, নাকি কোনো ইয়েতি আক্রমণ করেছিল, নাকি সোভিয়েত মিলিটারি এক্সপেরিমেন্ট ভুল দিকে এগিয়ে গিয়েছিল, নাকি কোনো এলিয়েন এসেছিল?
তবে এই তত্ত্বগুলোর বেশিরভাগেরই যথেষ্ট প্রমাণের অভাব রয়েছে। কিন্তু দুইটি গুরুত্বপূর্ণ প্রশ্ন হচ্ছে, সেই হাইকারদের তাঁবু ছেড়ে যাওয়ার কারণ কী ছিল, এবং তাদের মধ্যে কয়েকজনের এত গুরুতর আঘাতপ্রাপ্ত হওয়ার কারণ কী হতে পারে। এই তত্ত্বগুলোর মধ্যে শুধুমাত্র একটি বছরের পর বছর ধরে বিবেচনা করা হচ্ছে, আর তা হচ্ছে তুষারপাত। এরপর 2019 সালে রাশিয়ান কর্তৃপক্ষ কেস ফাইলটি পুনরায় দেখার সিদ্ধান্ত নেয় এবং এর সাথে জড়িত সকল নথিপত্র এবং ছবি সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। কিন্তু এরপরেও প্রশ্ন আসে, কেন হাইকার দলের সবাই কম পোশাক পরেছিল, আবার কয়েকজন অভিযাত্রীর পোশাকে ছিল উচ্চমাত্রার তেজস্ক্রিয় পদার্থের উপস্থিতি? তাহলে এত দুর্গম এলাকায় কিভাবে তেজস্ক্রিয়তার উপস্থিতি ঘটল? আর সত্যিই কি তুষারপাত ঘটেছিল, নাকি সত্যটা এখনও লুকানো আছে সরকারি ফাইলের গভীরে, নাকি প্রকৃতি নিজেই আগলে রেখেছে কোনো ভয়ঙ্কর অজানা রহস্য? বছরের পর বছর পার হয়ে গেছে, প্রযুক্তিও উন্নত হচ্ছে, আর ডিয়াটলফ পাস আজও যেন সে বরফে ঢাকা নীরব পাহাড়ের মতোই চুপচাপ দাঁড়িয়ে আছে। আর আমরা কি কখনো এই রহস্যের শেষ দেখতে পাবো, নাকি এটি চিরদিনের মতো রহস্য হয়েই থেকে যাবে?